ছোট ড্যানিয়েল চোখে ঠিকঠাক দেখতে পায় না, সেই কারণে সে একটা গার্ড ডগ ব্যবহার করে। সো সে তার কুকুরটাকে ঘুরিয়ে এনে বাড়ি ফিরছিল। সেই সময় আচমকা তার বাড়ির সামনে নিচে বরফে সে তার পিতাকে রক্তাক্ত অবস্থায় পায়। সম্ভবত তার পিতা সেই অ্যাটিক থেকে নিচে পড়ে গেছে, মানে উপরতলা থেকে একেবারে নিচে পড়েছে, এবং অবভিয়াসলি সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, সে মারা গিয়েছে। অ্যান্ড আসল গল্প এখান থেকেই শুরু হয়। সো সেই স্যামুয়েল সে মরল কী করে? আমাদের কাছে 3টি অপশানস রয়েছে। আইদার এটা সুসাইড বা কোনো অ্যাক্সিডেন্ট, অথবা কেউ হয়তো তাকে পুশ করেছে, বা এটা হয়তো একটা মার্ডার। এই সিনেমাটাকে কাইন্ড অফ লিগাল ড্রামা বা কোর্টরুম ড্রামাও বলতে পারেন, কারণ স্যামুয়েলের মৃত্যুর ইনভেস্টিগেশন যখন চলবে এবং কোর্টে যখন সেটা ট্রায়াল চলবে, তখন একটার পর একটা রহস্য উদ্ধার হবে যেগুলো লিটারালি কাঁপিয়ে দেওয়ার মতন। সিনেমাটার নাম হচ্ছে অ্যানাটমি অফ এ ফল। এটা একটা ফ্রেঞ্চ সিনেমা এবং এই সিনেমাটা 2টো গোল্ডেন গ্লোব পেয়েছে, 7খানা বাফটা এবং 5টা অস্কারের জন্য নমিনেশনস পেয়েছে। এবং একটা পেয়ে গেলেও আমি একেবারেই অবাক হব না, কারণ এটা একটা মাস্টারপিস। ওয়েল, আর সময় নষ্ট করছি না। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি অ্যানাটমি অফ এ ফল সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা একজন বিখ্যাত জার্মান নোভেলিস্টকে দেখতে পাই, একজন লেখক যার নাম হচ্ছে স্যান্ড্রা ভয়েটার। তাকে আমি স্যান্ড্রা বলেই ডাকছি। তার বাড়িতে একজন মেয়ে এসেছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। সো সেখানে তাদের মধ্যে বেশ কিছু কথোপকথন হচ্ছে, কিছু পার্সোনাল কথাও হচ্ছে, যেগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে স্যান্ড্রা, যে একজন লেখক, সেই ইন্টারভিউরের সাথে একটু ফ্লার্টিং করার চেষ্টা করছিল। যদিও এই পার্টিকুলার টপিকটা নিয়ে পরে আবার আলোচনা করা হবে। সো সেই মুহূর্তে, মানে ইন্টারভিউ চলার দরুন, স্যান্ড্রার যে হাজবেন্ড, যে সেই উপরতলা অর্থাৎ অ্যাটিকে কাজ করে, সে প্রচণ্ড জোরে মিউজিক বাজিয়ে দেয়। সেখানে 50 সেন্টের পিম্প গানটা হচ্ছিল, একটা মিউজিক হচ্ছিল যেটা বারবার করে লুপে বাজানো হচ্ছিল, মানে একই মিউজিক বারবার করে বাজছে, এবং স্যামুয়েল সেটার ভলিউম আরও বাড়িয়েই যাচ্ছে, যার কারণে স্যান্ড্রার সেই ইন্টারভিউটা তো নেওয়া একেবারেই সম্ভব হচ্ছিল না। সেই কারণে স্যান্ড্রা সে মেয়েটাকে জানায় যে তারা ভিন্ন কোনো একটা স্থানে ভিন্ন কোনো একটা সময়তে এই ইন্টারভিউটাকে কমপ্লিট করবে। অন্যদিকে তাদের যে ছেলে রয়েছে, অর্থাৎ যার নাম হচ্ছে ড্যানিয়েল, সে ঠিক মতন চোখে দেখতে পায় না, সেই কারণে সে একটা কুকুর ব্যবহার করে যাদেরকে গার্ড ডগ বলা হয়। সে কুকুরটার নাম হচ্ছে স্নোপ। সো ড্যানিয়েল স্নোপকে নিয়ে বাইরে একটু ঘুরতে বেরিয়েছে। ড্যানিয়েল চোখে তো ঠিকঠাক দেখতে পায় না, তবে স্পষ্ট সে শুনতে পায়। অবভিয়াসলি সেও ক্লান্ত তার পিতার সেই জোরে জোরে মিউজিকটা শুনে। সে তার কুকুরটাকে নিয়ে বাইরে চলে যায় এবং কিছু সময় পরে যখন সে ফিরে আসে, তখনও ঠিক মিউজিকটা তেমনই জোরে বাজছিল, তবে তার পিতার মৃতদেহ একেবারে বাড়ির সামনে নিচে বরফে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। পরে সে তার মাকে ডেকে আনে। স্যান্ড্রা সেখানে চলে আসে এবং তারা পুলিশে ফোন করে। তার স্বামী স্যামুয়েল শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, কারণ অবভিয়াসলি সে মারা গিয়েছে। স্যামুয়েলের মৃতদেহটাকে ভালো মতন পর্যবেক্ষণ করা হয় এবং সেখানে কিছু অদ্ভুত এভিডেন্স পাওয়া গিয়েছে। তার মাথায় একটা ক্ষতচিহ্ন দেখা গিয়েছে, যে ক্ষতটা তার লেগেছে মাটিতে পড়ার আগেই। সম্ভবত তার মাথাটা কোথাও বাড়ি খেয়েছে বা কোনো ধারালো কোনো জিনিস দিয়ে তার মাথাতে আঘাত করা হয়েছে। তাদের কাছে এভিডেন্স তো ক্লিয়ার না, তারা স্পষ্ট বলতেও পারবে না যে মৃত্যুর এক্স্যাক্ট কারণটা কি। এটা স্পষ্ট যে তার মৃত্যুটা বা তার মাথার আঘাতটা তার মাটিতে পড়ার আগে হয়েছে। স্যান্ড্রা তারপর তার উকিলকে ডেকে আনে, যার নাম হচ্ছে ভিনসেন্ট, কারণ এখন আসল খেলা শুরু হবে, আইনি খেলা, যেখানে স্যান্ড্রাকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে। সো ভিনসেন্ট যেহেতু তার উকিল, সে অবভিয়াসলি চেষ্টা করবে যেভাবেই হোক স্যান্ড্রাকে ডিফেন্ড করার। স্যান্ড্রা এক্সপ্লেইন করে যে তার স্বামী প্রচণ্ড জোরে মিউজিক বাজাচ্ছিল, যার কারণে তার ইন্টারভিউটা তো পসিবল হয় না। স্যান্ড্রা এটা মেনশন করে যে তার স্বামী সেই মিউজিকটা ইচ্ছে করেই বাজিয়েছিল, যাতে সেই মেয়েটা যে ইন্টারভিউ নিতে এসেছিল সে যাতে চলে যায়। তারপরে স্যান্ড্রা দোতলায় চলে যায় তার ঘরে একটু রেস্ট নেওয়ার জন্য, একটু ঘুমানোর জন্য। আর সেই মুহূর্তে তার স্বামী অর্থাৎ স্যামুয়েল আসে তার সাথে কথা বলার জন্য। তারা কিছুক্ষণ কথা বলে এবং তারপরে স্যামুয়েল চলে যায় তার নিজের কাজে, অর্থাৎ সেই উপরতলা অ্যাটিকে। স্যান্ড্রা তার নিজের কাজটা শেষ করে, তার কাজ বলতে সে কিছু জার্মান নোভেলকে ট্রান্সলেট করে ইংলিশে, সেগুলো কমপ্লিট করে সে একটা ছোট ন্যাপ নিয়েছিল, মানে একটা ছোট ঘুম নিয়েছিল, কানের মধ্যে ইয়ার প্লাগ গুজে। কারণ অবভিয়াসলি তার স্বামীর অত জোরে মিউজিকে ঘুম তো হওয়ার কথা না, তবে একটা ইয়ার প্লাগ সম্ভবত পড়ে গেছিল যখন সে তার ছেলের আর্তনাদটা শুনতে পায়, তার ছেলে ডাকছে। ভিনসেন্ট তারপর অ্যাটিকে গিয়ে ভালো মতন চারদিকটা খতিয়ে দেখে, তবে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা মার্ডার নাকি সুসাইড। সুসাইড তো অবশ্যই না, কারণ স্যান্ড্রা জানায় যে স্যামুয়েল একেবারেই রেকলেস না, রিস্ক নিতে পছন্দ করতো না। মানে এমনও তো হতে পারে যে স্যামুয়েল সে জানলা দিয়ে মাথা বাড়াতে গিয়ে আচমকা স্লিপ কেটে নিচে পড়ে গেছিল। তবে স্যান্ড্রা জানে যে না, স্যামুয়েল এরকম রিস্ক কখনোই নেয় না। তখন দিনের বেলা ছিল, স্যামুয়েল কাজ করছিল এবং কাজ করার সময় সে ড্রিঙ্কসও করে না, তাই অবভিয়াসলি সে যে নেশার ঘোরে পড়ে গেছে এটাও তো পসিবল না। সে যখন কাজ করে সেই অ্যাটিকের জানলাটাও সে বন্ধ করে রাখে। সো সে উপর থেকে পড়লো কি করে? যেমনটা জানেন যে সেই অটোপসি রিপোর্টে তেমন তো কিছু জানা যায়নি। স্যামুয়েলের বডি সেই উপরে অ্যাটিক থেকে নিচে একটা শেডের উপরে পড়েছে।
সেই শেডের চালের উপরে সম্ভবত তার মাথাটা বাড়ি খেয়েছে, যার কারণেই তার মাথা ক্ষত দেখা গিয়েছে এবং তার বডিটা স্লিপ কেটে প্রায় 1-2 মিটার আরও এগিয়ে গিয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই বরফ ছিল, স্লিপ তো কাটারই কথা, কিন্তু মুশকিল হচ্ছে যে তার বডিটা তো সেই শেডের চালের উপরে পড়েছে, তবে সেই শেডের দেওয়ালে তার রক্তটা লাগলো কি করে? কারণ সেই দেওয়ালে 3টে রক্তের ছেটা রয়েছে, মানে ব্লাড স্প্যাটার যেটাকে বলে। আপনারা নিজেরাই বিচার করুন, কোনো বডি উপর থেকে কোনো নিচে চালের উপরে পড়লো বা কোনো ছাদের উপরে পড়লো, সেখানে তার রক্তটা সেই শেডের দেওয়ালে কিভাবে লাগবে? একই সাথে স্যান্ড্রা এটাও বলে যাচ্ছে যে তার স্বামী সুসাইডাল না, সে তার ছেলের সামনে এরকম কাজ কেনই বা করবে? এছাড়াও সেই উকিল এরকম মিথ্যে কেসও তো রটাতে পারবে না যে কোনো খুনি একজন লুকিয়ে লুকিয়ে তাদের বাড়ির অ্যাটিকে ঢুকে স্যামুয়েলকে হত্যা করে চুপচাপ চলে গেছে, যেখানে সেই বাড়িতে একা স্যান্ড্রাই উপস্থিত ছিল, আর কোনো দ্বিতীয় মানুষ সেখানে ছিল না, কারণ তাদের ছেলে তো তার কুকুরটাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। এখানে তাদের বলার মতন কিছুই নেই, জাস্ট একটাই রয়েছে যে স্যামুয়েল সুসাইড করেছে, বাট এটা প্রমাণ করা খুবই কঠিন। এরই মধ্যে স্যান্ড্রার প্রায় 6 মাস আগের একটা কথা মনে আসে। তার স্বামী সকালবেলায় প্রচণ্ড নেশা করে উল্টে পড়েছিল, সে বমি করে ফেলেছে এবং তার বমির মধ্যে সাদা সাদা সম্ভবত কোনো ওষুধ ছিল, মানে সে কোনো পিলস নিয়েছে যেটা বমির সাথে বাইরে বেরিয়ে এসছে। এই কথাটার অর্থ হচ্ছে যে সম্ভবত স্যামুয়েল এর আগেও সুসাইড অ্যাটেম্প্ট করেছিল কোনো একটা ওষুধ খেয়ে, তবে স্যান্ড্রা সেটা তখন তো বোঝেনি, তবে এখন সে সেই ব্যাপারটাকে রিয়েলাইজ করছে। অন্যদিকে ছোট ড্যানিয়েলকেও নানান প্রশ্ন করা হচ্ছে। ড্যানিয়েলকে প্রশ্ন করা হয় যে যখন তার পিতা মারা গিয়েছিল তার আগে তার মায়ের সাথে তার পিতার কি কোনো ঝগড়া হয়েছিল বা কোনো লড়াই হয়েছিল? ড্যানিয়েল জানায় যে তাদের দুজনের মধ্যে কথা হয়েছিল, এমনই কিছু সে শুনেছে, কিন্তু সেটা লড়াই না, সেটা কোনো বড় ঝগড়া না। তবে তখনই প্রশ্ন আসে যে স্যামুয়েল তো প্রচণ্ড জোরে মিউজিক বাজিয়েছিল, সো সেই 3 তলার উপরে তার পিতামাতা ঝগড়া করছে, লড়াই করছে না নর্মাল কথা বলছে, সেটা ড্যানিয়েল নিচ থেকে বুঝলো কি করে? ড্যানিয়েল জানায় যে জানলা স্বল্প খোলা ছিল, যার কারণে সে বুঝেছে, কিন্তু সেটা লড়াই ছিল না, এইটুকুনি সে কনফার্ম। তবে এখন প্রশ্ন হচ্ছে যে সে যে জানলার নিচেই ছিল সেটা সে কি করে বুঝলো? সে তো ঠিকঠাক চোখে দেখতে পায় না, সে এক্স্যাক্ট কোথায় তার পিতামাতার আওয়াজটা শুনতে পেয়েছে সেটা সে কিভাবে বলবে? সে জানায় যে তারা যখন এই স্থানে শিফট করেছিল, এই নতুন জায়গাটায়, তখন তার পিতা বিভিন্ন স্থানে অদ্ভুত অদ্ভুত টেপ লাগিয়ে রাখতো, যেগুলোর আলাদা আলাদা টেক্সচার ছিল। যেহেতু ড্যানিয়েল ঠিক মতন চোখে দেখতে পারতো না, সেই কারণে তার প্রথম চলতে একটু সমস্যা হতো, সেই কারণে সেই টেপগুলোর টেক্সচার্সটা ধরে সে বুঝতে পারতো যে সে কোথায় আছে। মানে তার পিতা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টেক্সচার্সের টেপ লাগিয়ে রাখতো, যাতে ড্যানিয়েল বুঝতে পারে যে সে কোন জায়গাটায় রয়েছে। এখন ড্যানিয়েল সত্য বলছে না মিথ্যে বলছে সেটারও আলাদাভাবে পরীক্ষা করা হয়। সেই অ্যাটিকে স্যামুয়েলের ঘরে সেম মিউজিকটা আবারও বাজানো হয় এবং ড্যানিয়েলকে সেই বাড়ির জানলার নিচে দাঁড় করানো হয়, যেখানে নাকি সে দাঁড়িয়েছিল এবং যেখানে সে তার পিতামাতার আওয়াজটা শুনতে পেয়েছিল। মিউজিক তো জোরে জোরে বাজছে এবং স্যান্ড্রাকে বলা হয় কিছু কথা বলার জন্য, যাতে ড্যানিয়েল শুনতে পায় নাকি। তবে অত জোরে মিউজিকের মধ্যে ড্যানিয়েল তো কিছু শুনতে পাচ্ছে না। স্যান্ড্রাকে বলা হয় আরও জোরে কথা বলতে, যাতে ড্যানিয়েল শুনতে পায়, কারণ ড্যানিয়েল তো বলেছিল যে সে তার পিতামাতার আওয়াজ শুনতে পেয়েছিল, কিন্তু স্যান্ড্রা তো কথা বলতে ইচ্ছুক না। স্যান্ড্রা জানায় যে তাদের মধ্যে এত জোরে কথোপকথন হয়নি, তারা একেবারে শান্তভাবে আস্তে আস্তে কথা বলছিল। তবে আস্তে কথা বললে তো ড্যানিয়েল নিজ থেকে শুনতে পেত না। যেহেতু স্যান্ড্রা রাজি না, সেই কারণে অন্য কিছু মানুষদের নিয়ে সেখানে টেস্ট করানো হয়। তারা দুজন সেখানে জোরে জোরে কথা বলা শুরু করে এবং ফাইনালি ড্যানিয়েল নিচে থেকে সেই আওয়াজটা শুনতে পায়। তবে ড্যানিয়েল জানায় যে সে শুনতে তো পেয়েছে, কিন্তু তার পিতামাতা এরকম চেঁচিয়ে তো কথা বলছিল না। এখন চেঁচিয়ে যদি তারা কথা না বলতো, তাহলে ড্যানিয়েল নিচে দাঁড়িয়ে সে কথাগুলো শুনতেও তো পেত না। মানে এই কেসের একটার পর একটা জটিলতা আরও বেড়ে যাচ্ছে। ড্যানিয়েল জানায় যে সে আরেকবার এই টেস্টটা নেবে, কারণ সে একটু কনফিউজড। এবং ফাইনালি সে রিয়েলাইজ করে যে সে যখন তার পিতামাতার আওয়াজটা শুনতে পেয়েছিল তখন সে বাড়ির বাইরে না, তখন সে ঘরের মধ্যেই ছিল, কারণ যে টেপটাতে সে টাচ করেছিল সেটা ঘরের ভেতরে ছিল। কিন্তু ড্যানিয়েল তো বয়ান দিয়েছিল যে সে ঘরের বাইরে থেকে আওয়াজটা পেয়েছে। একই সাথে সেই যে ইন্টারভিউয়ার ছিল, যার নাম হচ্ছে জোই সলিডোর, সেও দেখেছিল যে স্যান্ড্রার ছেলে বাড়ি থেকে বেরোচ্ছে। তো এটা তো কনফার্ম যে ড্যানিয়েল বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল, কিন্তু সেই আওয়াজটা যখন সে শুনেছিল তখন সে নাকি ঘরের ভেতরে ছিল। স্যান্ড্রা তারপর তার ছেলে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে যে সে যা যা বয়ানগুলো দিয়েছে সেগুলো সত্য না মিথ্যা। স্যান্ড্রা তার ছেলেকে জানায় যে নার্ভাস হয়ে বা ভয় পেয়ে কোনো মিথ্যে কথা সে যাতে না বলে, সে এক্স্যাক্টলি যেটা দেখেছে বা এক্স্যাক্টলি যেটা ফিল করেছে সেটাই যাতে সে শেয়ার করে। তবে এই কেসে আর একটা নতুন মোড় চলে এসেছে। যেমনটা ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছিল যে স্যামুয়েলের মাথায় একটা আঘাত লেগেছিল, সম্ভবত কোনো ধারালো বস্তুর আঘাত সেটা, এবং তারা সন্দেহ করছে যে স্যামুয়েল যখন সেই ব্যালকনিতে ছিল বা সেই উপরে যখন ছিল তখনই তার মাথাতে আঘাতটা করা হয়েছিল, যার কারণেই সে হয়তো সেখান থেকে পড়ে গেছে। একই সাথে তারা স্যামুয়েলের একটা ইউএসবি ড্রাইভও খুঁজে পেয়েছে যেখানে একগুচ্ছ রেকর্ডিং ছিল। স্যামুয়েল যখন তার স্ত্রীর সাথে কথা বলতো সম্ভবত সে সেই রেকর্ডিংগুলো করে রাখতো এবং তার মৃত্যুর একদিন আগেরও একটা রেকর্ডিং সেখানে রয়েছে। সো
এই রেকর্ডিংগুলো একই সাথে তার ছেলে অর্থাৎ ড্যানিয়েলের দুইবার দুই রকমের কথা। স্যামুয়েলের মৃত্যুর কারণটাও স্পষ্টভাবে জানা যায়নি। সো এই প্রত্যেকটা জিনিস একসাথে মিক্সড হলে দোষটা কিন্তু সেই স্যান্ড্রার উপরেই পড়ছে। অন্যদিকে স্যান্ড্রার যে উকিল রয়েছে অর্থাৎ ভিনসেন্ট, সে জানতে পেরেছে যে স্যান্ড্রা এবং তার স্বামী বেশ অনেক মাস ধরেই কিছু ফাইন্যান্সিয়াল কন্ডিশনে ভুগছিল, তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। একই সাথে স্যান্ড্রা এটা জানতও না যে তার হাজব্যান্ড স্যামুয়েল লুকিয়ে লুকিয়ে তাদের ঝগড়াগুলো, তাদের কথোপকথনগুলোকে রেকর্ড করতো। আর কি, এই কেসটা আরও লম্বা যাবে। কোর্ট থেকে আরেকটা মেয়েকে মানে একটা মানুষকে অ্যাপয়েন্ট করা হয়েছে, একটা মেয়ে যার নাম হচ্ছে মার্জ। তার দায়িত্ব হচ্ছে যে ড্যানিয়েলের উপরে দেখাশোনা করা। দেখুন, ড্যানিয়েল দুবার দুই রকমের বয়ান দিয়েছে এবং কোর্ট মনে করছে যে কেউ হয়তো ড্যানিয়েলকে ইনফ্লুয়েন্স করছে বা এরকম কিছু বলার জন্য বাধ্য করছে। তো সেই কারণেই সেই মেয়েটাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তাকে দেখতে হবে যে কেউ যাতে ড্যানিয়েলকে ইনফ্লুয়েন্স না করে, তাকে যাতে ভুলভাল না বোঝায় বা তাকে কিছু শিখিয়ে না দেয় বলার জন্য। স্যান্ড্রাকে বেশ কিছু নিয়মও পালন করতে হবে, বিশেষ করে সেই মেয়েটার সামনে তাদের ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে হবে, যদিও স্যান্ড্রা ফ্রেঞ্চ তেমন বলতে পারতো না। একই সাথে সেই বাড়িতে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। একটা পুতুল বা একটা ডামিকে সেই বাড়ির অ্যাটিক থেকে নিচে ফেলা হচ্ছে দেখার জন্য যে একটা মানুষের বডি কেমনভাবে পড়তে পারে, মানে স্যামুয়েলের রক্তটা সেই শেডের দেওয়ালে কিভাবে লাগলো। একই সাথে স্যান্ড্রা রিহার্সাল দিচ্ছে, তার উকিল তাকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে তাকে কথা বলতে হবে, কি কথা তাকে শেয়ার করতে হবে। আমরা জানতে পারি যে স্যান্ড্রার সাথে স্যামুয়েলের যখন সাক্ষাৎ হয়েছিল তখন স্যামুয়েল ইউনিভার্সিটিতে পড়াতো, পরে তার লেখার শখ হয় এবং সে একটা নোভেলের উপরে কাজ করছিল। তবে এরই মাঝে একটা দুর্ঘটনা ঘটে যায় যেটা স্যামুয়েলকে সম্পূর্ণ চেঞ্জ করে দেয়। তাদের ছেলে ড্যানিয়েল, যার বয়সটা ছিল 4, সে তখন স্কুলে ছিল এবং স্যামুয়েলের উপর দায়িত্ব ছিল যে তার ছেলেকে স্কুল থেকে আনার জন্য। তবে যেহেতু সে তার নোভেলটা নিয়ে এতটা ব্যস্ত ছিল, সেই কারণে সে একটা বেবিসিটারকে পাঠায় তার ছেলেকে স্কুল থেকে আনার জন্য। যদিও সেই মুহূর্তে অনেকটাই লেট হয়ে গেছে এবং তারা রাস্তা পারাপার করার দরুন সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, যে অ্যাক্সিডেন্টে ড্যানিয়েল তার চোখের দৃষ্টিটা পার্শিয়ালি হারিয়ে ফেলে এবং এই সম্পূর্ণ ঘটনাটার জন্য স্যামুয়েল নিজেকে দায়ী করে, কারণ তার ছেলেকে স্কুল থেকে আনার দায়িত্বটা তার ছিল। সে কেন যায়নি সেখান থেকে সময় মতন, সে তার ছেলের এই দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী করে, যেটা তার মনে একটা গিল্টের আকার নেয়, আর যার ফলে সে তার নিজের কাজ, নিজের ডিউটি সব কিছু থেকে আনফোকাসড হওয়া শুরু করে। আর তারপরে আসল খেলা শুরু হয়, মানে কথার খেলা। কোর্টে ট্রায়াল চলছে, একটার পর একটা নানান উইটনেসদের ডাকা হচ্ছে, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে। সেই প্রসিকিউটর সেই জয়ী সলিডন নামক সেই মানুষটাকে ডেকেছে, সেই মেয়েটার যে স্যান্ড্রার ইন্টারভিউ নিচ্ছিল। মানুষটা সেটাই জানায় সেদিন যা যা ঘটেছিল। তাদের কথোপকথনের মাঝে সেই মিউজিকটাকেও বাজানো হয়, যেটা স্যামুয়েল সেই মুহূর্তে জোরে জোরে বাজাচ্ছিল। জয়ী তখন তাদের কথোপকথনের বেশ কিছুটা অংশ রেকর্ড করেছিল, যেহেতু সে এসেছিল ইন্টারভিউ নেওয়ার জন্য। সো সেই রেকর্ডিংটা শুনে স্পষ্ট বোঝা যায় যে স্যান্ড্রা জয়ীর সাথে কিছুটা ফ্লার্টিং করার চেষ্টা করছিল, যদিও জয়ী এই জিনিসটা রিয়েলাইজ করেনি বা বোঝেনি। এছাড়া সে এটাও জানতো না যে স্যান্ড্রা একজন বাইসেক্সুয়াল ছিল। সেই প্রসিকিউটরটা এটা জানার চেষ্টা করছে যে যখন স্যামুয়েল প্রচণ্ড জোরে মিউজিকটা বাজিয়েছিল তাদের ইন্টারভিউর দরুন, তখন সে সেখানে কোনো টেনশন লক্ষ্য করতে পেরেছে নাকি। আসলে সেই প্রসিকিউটর এটা বোঝানোর চেষ্টা করছে যে সেই স্যান্ড্রা এবং স্যামুয়েলের মধ্যে সম্পর্কটা ভালো ছিল না, তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এবং সম্ভবত এটা কোনো অ্যাক্সিডেন্ট বা সুসাইড না, বরং একটা মার্ডার। এটাকেই সে নানানভাবে প্রমাণ করার চেষ্টা করছে। সে বোঝাতে চেয়েছে যে যেহেতু স্যান্ড্রা একজন বাইসেক্সুয়াল, সম্ভবত তার চরিত্রেরও সমস্যা রয়েছে এবং সেই কারণেই হিংসায় পড়ে স্যামুয়েল সেখানে জোরে জোরে মিউজিক বাজাচ্ছিল, যাতে স্যান্ড্রা দ্বিতীয় কোনো মানুষের সাথে ফ্লার্টিং না করতে পারে। এটা একটা ইন্টেনশনালও হতে পারে। একই সাথে স্যামুয়েল যে মিউজিকটা বাজাচ্ছিল অর্থাৎ 50 সেন্টের সিম্প, এটা পাক্কা মিসোজিনিস্টদের গান। একটা মিসোজিনিস্ট সেই ছেলেদেরই বলা হয় যারা মেয়েদের প্রতি একটা বিদ্বেষমূলক চিন্তাধারা রাখে, এবং সেই প্রসিকিউটর এটাই বলার চেষ্টা করেছে যে সম্ভবত স্যামুয়েল ইচ্ছে করেই এই গানটাই চালাতো। কিন্তু স্যান্ড্রা বিভিন্নভাবে নিজের স্বামীকে কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করছে। সে জানায় যে তার স্বামী অনেক আগে থেকেই এই গানটা শুনতো, এছাড়াও সে ইউজুয়ালি বক্সটা এরকম জোরে বাজিয়েই শোনে, মানে সেদিন সেই মেয়েটাকে দেখে যে সে জোরে গান বাজিয়েছে এরকম কোনো ব্যাপার না। যদিও এটাও তো আমরা দেখেছি যে সেই মিউজিকের অত্যাধিক জোরে আওয়াজের কারণে তাদের ইন্টারভিউটা পসিবল হয় না এবং জয়ী সলিডন নামক সেই মেয়েটা সেখান থেকে চলে যায়, এবং তারপরে নাকি স্যান্ড্রা তার নিজের রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে কানে এয়ারপ্লাগ গুঁজে। এখন সেই প্রসিকিউটর তাকে এই প্রশ্ন করছে যে অত জোরে মিউজিকের কারণে যখন তাদের ইন্টারভিউটা পসিবল হলো না, তখন স্যান্ড্রা কিভাবে সেই অ্যাটিকের মাত্র একতলা নিচে গিয়ে আরামসে ঘুমাতে পারলো, মানে সেই জোরে আওয়াজের জন্য তার কোনো সমস্যা তৈরি হলো না। ছোট ড্যানিয়েলকেও কাঠগড়ায় তোলা হয়েছে, তাকেও নানান প্রশ্ন করা হচ্ছে। ড্যানিয়েল প্রপারলি অ্যান্সার দিতে পারছে না, যদিও তার বয়সটা কম। একই সাথে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে তার মেমোরি, তার স্মৃতি কিছু অল্টার্ড হয়ে গেছে। সে অনেক কিছু ঠিক মতন মনে রাখতে পারে না, আর এবং স্বাভাবিক সে তো ঠিক মতন দেখতেও পারে না। তারপরে আসে একজন স্প্ল্যাটার এক্সপার্ট, যে বোঝানোর চেষ্টা করেছে যে কিভাবে স্যান্ড্রা স্যামুয়েলকে আঘাত করেছিল, আর যার কারণে সেই শেডের দেওয়ালে রক্তটা ছিটকেছিল। সম্ভবত স্যান্ড্রা কোনো ধারালো বস্তু দিয়ে স্যামুয়েলের মাথায় আঘাত করেছে।
যার ফলেই সেই রক্ত 3তলা ব্যালকনি থেকে নিচে সেই শেডের দেওয়ালে এসে লেগেছে। সেই রক্তের ছেটাগুলো দেখেও তো স্পষ্ট বোঝা যাচ্ছিল যেন সেটা উপর থেকে নিচে পড়ে ছিটকেছে। অন্যদিকে প্রসিকিউটর আবারও সেটার থেকে প্রমাণ করার চেষ্টা করছে যে সম্ভবত স্যান্ড্রা বা যে দোষী সে হয়তো এমন রাগে ছিল যার কারণে সে তাকে পুশ করে নিচে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মানে প্রথমে তার মাথায় আঘাত করেছে, দেন তাকে ধাক্কা মেরে উপর থেকে ফেলে দিয়েছে। এখন সেই যে উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলেছে এটার তো কোনো প্রমাণ নেই, তবে এটা পসিবল। একই সাথে সে স্প্যাটার এক্সপার্টরা যেটা দেখিয়েছে এটা জাস্ট একটা অনুমান যে এটা একটা পসিবিলিটিস, এটা হতে পারে, বাট এটা কোনো কংক্রিট এভিডেন্স না যে সত্যি স্যান্ড্রা তাকে কোনো ধারালো বস্তু দিয়ে মাথায় আঘাত করেছিল কিনা। তবে কোর্টে রায় নেওয়া হয় ফ্যাক্টের উপরে। আপনি জাস্ট কোনো অনুমান করছেন বা কোনো থিওরি তৈরি করছেন সেটার উপরে তো বিচার করা সম্ভব না। অন্যদিকে স্যান্ড্রার ডিফেন্সেও আর একজন স্প্ল্যাটার এক্সপার্ট এসেছে এবং সেও এক্সপ্লেইন করার চেষ্টা করছে যে কিভাবে সেই শেডের দেওয়ালে রক্তটা ছিটকেছে। দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে 3তলার ব্যালকনি, যে ঘরে স্যান্ড্রা থাকে সেখান থেকেই হয়তো সে স্যামুয়েলকে ধাক্কা মেরে ফেলেছে, অথবা সেই অ্যাটিক মানে তারও উপরে সেই জায়গা যেখানে স্যামুয়েল কাজ করে সেখান থেকে স্যামুয়েল নিচে সরাসরি সেই শেডের উপরে পড়েছে। তারা ডামি দিয়েও কিছু টেস্ট করেছে, মানে সেই পুতুলগুলো দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে যে অনেক উঁচু থেকে অর্থাৎ সেই অ্যাটিক থেকে যখন তার বডিটা সেই শেডের উপরে পড়েছে সেখানে একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে এবং সেই ইম্প্যাক্টের কারণেই স্যামুয়েলের মাথা কোনোভাবে সেই শেডের ধারে বাড়ি খেয়েছিল এবং সেই রক্তটা সেই শেডের দেওয়ালে ছিটকেছে এবং সেই প্রবল ইম্প্যাক্টের কারণেই তার মাথাটা ফেটেছে। মানে মাথায় যে ক্ষতটা দেখা গিয়েছিল সেটা সেই শেডে জোরে বাড়ি খাওয়ার কারণেই হয়েছে। এটা একটা পসিবল কারণ হতে পারে। এছাড়াও স্যামুয়েল যখন সেই শেডের উপরে পড়েছিল তখন সেই শেডের উপরে বরফের একটা মোটা লেয়ার ছিল, একটা থিক লেয়ার, এবং পরে রোদের কারণে যখন সেই বরফটা গলেছে এবং সেই বরফের উপরে থাকা রক্তগুলো সেই শেডের চাল থেকে নিচে পড়েছে, যার কারণে সেই শেডের দেওয়ালেও রক্তের ছেটা রয়েছে, এছাড়াও নিচেও রক্ত পাওয়া গিয়েছে। আর এই কথাটা শুনে সেই প্রসিকিউটর জিজ্ঞেস করে যে সেই যে ভায়োলেন্ট ব্লো অর্থাৎ স্যান্ড্রা যে তার স্বামীকে ধাক্কা মেরে উপর থেকে নিচে ফেলেছে তাহলে কি এই থিওরিটা মিথ্যে? তখন সেই মেয়েটা জানে যে না, মিথ্যে তো কোনোটাই না, কারণ এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা পসিবিলিটিস। মানে স্যান্ড্রা তার স্বামীকে ধাক্কা দিতেও পারে, সেই মেয়েটা সে দেশের প্রেসিডেন্ট হয়েও যেতে পারে, অথবা আমি হয়তো ভবিষ্যতে ব্যাটম্যানে পরিণত হলাম, বা যদিও আমরা মেনেই নিলাম যে হ্যাঁ স্যান্ড্রা তার স্বামীকে কোনো ধারালো বস্তু দিয়ে আঘাত করেছিল মাথায়, তবে সেটা শেডের দেওয়ালে কিভাবে পড়বে? সেই ব্যালকনি থেকে শেডের দেওয়ালের ডিস্টেন্স কিছুটা রয়েছে। অবশ্যই স্যামুয়েলের মাথা সেই ব্যালকনি থেকেও আরও কিছুটা আগে এগিয়ে নিতে হবে এবং স্যান্ড্রাকেও তার হাতটা স্ট্রেচ করে স্যামুয়েলের মাথায় আঘাত করতে হবে, তবেই সেই রক্তটা সরাসরি সেই শেডের উপরে পড়বে। অন্যদিকে জাজ ড্যানিয়েলকে পরবর্তী ট্রায়াল থেকে দূরে রাখার চেষ্টা করছে, কারণ সেখানে এমন কিছু আলোচনা হবে যেটা অবশ্যই সেই ছোট বাচ্চাটা শোনা উচিত না। তবে ড্যানিয়েল তাকে জানায় যে যেটাই প্রমাণ হোক সেটা তো সেই ইন্টারনেট, টিভি সব জায়গা থেকেই জানতে পেরেই যাবে, তাই লুকিয়ে রেখে কি লাভ? বরং সে নিজে সেই স্থানে উপস্থিত থেকে সবকিছু শুনতে চায় যে আসলেই তার পিতার সাথে কি হয়েছে। তারপর স্যামুয়েলের সাইকিয়াট্রিস্টকে দেখা হয়। স্যামুয়েল বহুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। জানা গিয়েছিল যে স্যামুয়েল নাকি তার ওষুধটাকে কম করার চেষ্টা করছিল, কারণ ইদানিং সে ওষুধের উপরে বেশি নির্ভর হয়ে পড়ছিল। সে স্বাভাবিক অবস্থায় ফিরতে চেয়েছিল, সে আবারও লিখতে চেয়েছিল। আসলে সেও একটা লেখক এবং একটা নোভেলের উপরে বহুদিন ধরে সে কাজ করছিল। সে প্রসিকিউটর যখন তাকে জিজ্ঞেস করে যে আচমকা ওষুধের পরিমাণ কমানোর জন্য কি স্যামুয়েলের মাথায় কোনো সুসাইডাল থটস আসতে পারে কি, তখন সে জানায় যে না, স্যামুয়েল ডিপ্রেসড ছিল না, সে জাস্ট নিজের ছেলের অ্যাক্সিডেন্টের কারণে কিছু মানসিক সমস্যায় ভুগছিল এবং সেটাকে কোপ আপ করার চেষ্টা করছিল। মোটমাট সেই ডাক্তারের মতে স্যামুয়েল নাকি একেবারে ঠিকঠাকই ছিল। তার সমস্যা বলতে তার ছেলের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটার একটা অনুতাপ তার মধ্যে থেকে গেছে। তবে স্যান্ড্রা জানায় যে না, এটা সত্য না, বরং জল অনেকটাই গড়িয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে ড্যানিয়েলের অ্যাক্সিডেন্টের পর থেকে তাদের সম্পর্কটার মধ্যে একটা ফাটল ধরেছে। স্যামুয়েল তার নিজের কাজগুলো ঠিকঠাক করতো না, সে ডিপ্রেশনে চলে গিয়েছিল, সে যে লেখাটার উপরে বা যে নোভেলটার উপরে কাজ করছিল সেটাও প্রায় করা বন্ধ করে দিয়েছিল এবং সে নিজেকে আস্তে আস্তে একটা ফেলিওর মনে করতে থাকে। সে ভাবতে থাকে যে তার মধ্যে যে প্রতিভাগুলো ছিল, সে যেগুলো পারতো সেগুলো হয়তো আর এখন সে পারছে না। একই সাথে তাদের অর্থনৈতিক অবস্থাটাও খারাপ হতে থাকে, যার কারণে তার উপর একটা মানসিক চাপ তৈরি হতে থাকে। স্যান্ড্রা জানায় যে স্যামুয়েল তার নিজের ডাক্তারের উপরে দোষারোপ করেছিল যে সে তার ডাক্তারের ওষুধের কারণেই সে ওষুধের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল, তার রোগের কারণ হয়তো সেই ওষুধগুলো। অন্যদিকে সেই ডাক্তার আবার জানায় যে সব দোষ নাকি স্যান্ড্রার, কারণ স্যান্ড্রা তার পরিবারের সব বোঝা সব কিছুর দায় স্যামুয়েলের উপরে দিয়ে দিয়েছিল। আসলে স্যান্ড্রার কারণেই নাকি স্যামুয়েলের মানসিক চাপ আরও বেড়ে গেছিল। যেখানে সেই সময় স্যান্ড্রা স্যামুয়েলের সাথে থাকার কথা, সেখানে স্যান্ড্রা স্যামুয়েলকে সম্পূর্ণ একা ঠেলে দেয়, তাকে বলে দেয় যে তার সমস্যার সাথে তাকে একা ডিল করতে হবে। সেই প্রসিকিউটর মাঝখান দিয়ে চলে আসে এবং সে কোনোভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে স্যান্ড্রা তার স্বামীকে ঘৃণা করত। যদিও এটা প্রমাণ হয় যে হ্যাঁ, স্যান্ড্রা তার স্বামীকে পছন্দ করতো না, বিশেষ করে যখন তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারণ তার স্বামীর উপরই দায়িত্ব ছিল তার ছেলেকে স্কুল থেকে আনার জন্য, যেটা তার স্বামী অর্থাৎ স্যামুয়েল সেটা করেনি। যাই হোক, ট্রায়ালটা ভালো মতোই গেছে, সবকিছু স্যান্ড্রার পক্ষেই রয়েছে।
মোটামুটি এখনো পর্যন্ত তাকে দোষী তো কেউ প্রমাণ করতে পারছে না। তবে স্যান্ড্রা এটাতে একেবারেই খুশি নয় যে লোকে তার উপরে আঙ্গুল তুলছে, যেখানে সে শিওর যে তার কোনো দোষ নেই। ইভেন সে তার নিজের লয়ার অর্থাৎ ভিনসেন্টকেও সেম কথাই বলে যে তার উপরে যাতে দোষের নজরে সে না তাকায়। পরের দিন কোর্টে সেই রেকর্ডিংটা চালানো হয়েছে, অর্থাৎ স্যামুয়েলের মৃত্যুর আগের দিন স্যামুয়েল যে রেকর্ডিংটা করেছিল। আর সেখানে স্যান্ড্রা এবং স্যামুয়েলের কথোপকথন থেকে তাদের ভেতরের সম্পর্কটা সম্পর্কে বেশ কিছুটা ধারণা আমাদের চলে আসে। ইদানিং স্যামুয়েল একটা মানসিক সমস্যায় রয়েছে, একই সাথে তার কাজের চাপ, দায়িত্ব পালনে ব্যর্থতা, নানান জিনিস তার এই মানসিক সমস্যাটাকে আরও ট্রিগার করছে। তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের বাড়িটাকে ঠিক করতে হবে, এত খরচার জন্য স্যামুয়েলকে সেই আগের মতন কাজ করতে হবে। তবে সেটার তো সময় সে পাচ্ছে না। স্যামুয়েল দোষারোপ করছে যে সে তার স্ত্রীর জন্য নাকি কোনো কাজ করতে পারছে না। স্যামুয়েলকে ঘরের কাজ নাকি দেখতে হয়, তার ছেলেকে ঘরে পড়াতে হয়। তবে তার স্ত্রী অর্থাৎ স্যান্ড্রা জানায় যে সে তো স্যামুয়েলকে ফোর্স করে নিয়ে এই কাজগুলো জোর করে করার জন্য। স্যামুয়েল তো নিজেও ইচ্ছাই এটা করছে, তো তাকে দোষ দেওয়ার কারণটা কি? এটা সত্যি যে স্যামুয়েল একটা ভালো লেখক ছিল, তবে সে তার নিজের সেই হবিটাও ছেড়ে দেয়। তারা পাহাড়ের মাঝে এই নির্জন স্থানে এসেছিল যাতে স্যামুয়েল তার নিজের কাজে ফোকাস করতে পারে, তবে সেটাও তো সে করছে না। তবে সবকিছুর দায় সে স্যান্ড্রার উপরে চাপিয়ে দিচ্ছে। আমরা এটাও জানতে পারি যে স্যামুয়েল একটা বই অর্ধেক লিখে ছেড়ে দিয়েছিল এবং স্যান্ড্রা সেটাকে কমপ্লিট করেছিল এবং সেই বইটা হিট করে যায়। অবভিয়াসলি নামটা তো স্যান্ড্রারই হবে এবং স্যামুয়েল মনে করে যে স্যান্ড্রা তার আইডিয়াসটা চুরি করে সেই বইটাকে হিট করিয়েছে। তবে এটা তো সত্যি না। স্যান্ড্রা সেই আইডিয়াসগুলো নিয়েছে যেটা স্যামুয়েল ডিচ করে ফেলেছিল বা যেটাকে সে একেবারে অ্যাব্যান্ডন করে দিয়েছিল। স্যামুয়েল যদি চায় সেই প্রজেক্টে আবার নতুন করে কাজ করতে তো করুক। স্যান্ড্রা স্বীকার করে নেবে যে হ্যাঁ সে স্যামুয়েলের থেকে ইন্সপায়ার হয়ে এই বইটা লিখেছিল, কিন্তু না, স্যামুয়েল সেই বই নিয়ে আবার লেখা শুরু করবে না। তাদের কথোপকথন শুনে একটু তো বোঝা যাচ্ছে যে স্যামুয়েল তার প্রত্যেকটা ব্যর্থতার জন্যই স্যান্ড্রাকে দোষী করছে, যেটা অ্যাকচুয়ালি স্যান্ড্রার দোষ না। সেখানে তাদের ভাষা নিয়েও ঝামেলা শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি স্যান্ড্রা সে ছিল একজন জার্মান এবং স্যামুয়েল সে ছিল ফ্রেঞ্চ। তাদের কারোরই ভাষা ইংলিশ না এবং কেউ কারোর ভাষা বলতে ইচ্ছুক না। সেই কারণে স্যান্ড্রা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ রেখেছিল এবং ডিসাইড করেছিল যে তাদের ছেলে ইংলিশেই কথা বলবে। যেখানে স্যামুয়েল তাকে দোষারোপ করছে যে তোমার কথা মতোই তো সবকিছু হচ্ছে, বাড়িতে ইংলিশে কথা হচ্ছে, সেখানে স্যান্ড্রা তাকে দোষারোপ করছে যে স্যামুয়েলের কথা মতোই তো তারা এরকম নির্জন পাহাড়ি অঞ্চলে এসেছে, এখানে বসবাস করছে, এখানে থাকার তার কোনো প্ল্যান ছিল না, বরং তাদের দুজনের যেখানে সাক্ষাৎ হয়েছিল অর্থাৎ লন্ডনে, সেখানেই তারা ভালো ছিল। স্যামুয়েলের কথা শুনেই তারা এখানে এসেছে অর্থাৎ ফ্রান্সে। এখন এটা তো সত্যি যে যখন মানুষের মনে নেগেটিভিটি ছড়ায় তখন শুধু খারাপ চিন্তাগুলোই আসে। আপনি যখন আপসেট থাকবেন তখন আপনার মাথায় কোনো ভালো চিন্তা আসবে না, তখন আপনার মাথায় শুধু খারাপ চিন্তা আসবে এবং যে মানুষটার কারণে আপনি আপসেট আপনি তার ব্যাপারে সব বাজে চিন্তাগুলোই করবেন যে সে আপনার সাথে কি কি খারাপ করেছে। সেম জিনিসটা এখানে হয়েছে। যেমনটা বলেছিলাম স্যান্ড্রা কিন্তু বাইসেক্সুয়াল ছিল, তার একটা অ্যাফেয়ার ছিল এবং সেই পার্টিকুলার টপিকটাও সেখানে চলে আসে। তাদের সেক্সুয়াল রিলেশনশিপ নিয়েও একটা আলোচনা সেখানে হয়, পরে সেই আলোচনাটা তাদের বাচ্চাদেরকে নিয়ে হয় এবং সেই ঝগড়াটা একটা ভায়োলেন্ট আকার নেয়। সেখানে কি হয় সেটা তো কেউ জানে না, কারণ সেটা জাস্ট একটা রেকর্ডিং বা জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ, তাদের দুজনের চেঁচানোর আওয়াজ, যেটা শুনে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ সেখানে হাতাহাতি হয়েছে। সেই রেকর্ডিংয়ের শেষে স্যান্ড্রার গলার আওয়াজও পাওয়া গেছিল, যেটাকে তারা এইভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে স্যান্ড্রা বেশি রাগী ছিল, গায়ে হাতটা হয়তো সেই তুলেছে। এছাড়াও ব্যাপারটা স্যান্ড্রার পক্ষে ডিফেন্ড করা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়, কারণ স্যান্ড্রার হাতে একটা দাগ দেখা গিয়েছিল। প্রথমবার যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন সে অ্যান্সার দিয়েছিল যে কিচেনে কোনোভাবে হাতে বাড়ি খেয়ে তার সেই দাগটা লেগেছে। তবে পরে যখন সেই রেকর্ডিংটা ফাঁস হয় তখন সে স্বীকার করে যে হ্যাঁ তার হাজব্যান্ডের সাথে, তার স্বামীর সাথে ঝামেলার দরুন যে স্ট্রাগলটা হয়েছিল সেই কারণে তার হাতে ছাপটা লেগেছে। এখন ডাক্তার তো সেটাকে ডিটারমাইন করতে পারেনি যে সেই ছাপটা কবে হয়েছে। স্যান্ড্রা জানিয়েছে যে সেটা একদিন আগে হয়েছে, স্যামুয়েলের মৃত্যুর আগের দিন। এমনও তো হতে পারে যে সেই দাগটা সেই দিনই হয়েছে যেদিন স্যামুয়েল মারা গিয়েছিল। সেই প্রসিকিউটর এটাকে এইভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে স্যামুয়েলের মৃত্যুর আগে তাদের আবার ঝামেলা হয়েছিল, মানে যেদিন স্যামুয়েলের মৃত্যু হয়েছিল সেই দিনের রেকর্ডিংটা তাদের কাছে নেই এবং সম্ভবত সেই দিনই এই আঘাতটা লেগেছে। যদিও স্যান্ড্রা পরে স্বীকারও তো করে নেয় যে সে মিথ্যে কথা বলেছিল, কারণ সে যদি বলতো যে তার হাজব্যান্ডের সাথে ঝামেলার দরুন তার হাতেই দাগটা লেগেছে তাহলে প্রথম দোষের আঙুলটা তার উপরেই উঠতো। সে ভয়তে স্বীকার করেনি, মিথ্যে কথা বলেছিল। অন্যদিকে স্যান্ড্রার ডিফেন্সে বলা হয় যে না, স্যান্ড্রা জাস্ট স্যামুয়েলকে একটা চড় মেরেছিল, এছাড়া সে তার গায়ে হাত তোলেনি। এছাড়াও যে আওয়াজগুলো পাওয়া গিয়েছিল সেই রেকর্ডিংয়ে সেটার কারণ হচ্ছে স্যামুয়েল নিজের রাগটা দেওয়ালে ঘুষি মেরে প্রকাশ করছিল এবং তার এই রোগটা অনেক আগে থেকেই রয়েছে। এর আগেও তার হাতের একটা আঙ্গুলে ফ্র্যাকচারও হয়েছিল। 2017 সালে তাদের কাছে একটা এক্সরেও রয়েছে। এছাড়াও তার সারা ঘরে দেওয়ালে এরকম চিহ্ন পাওয়া গেছে, যেগুলো স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ ঘুষির কারণেই এটা হয়েছে। তা সত্ত্বেও এটা কোনোভাবে তো প্রমাণ হচ্ছে না যে যেদিন স্যামুয়েল মারা গিয়েছিল সেদিন স্যান্ড্রার সাথে তার ঝগড়া হয়েছিল বা স্যান্ড্রাই তাকে ধাক্কা মেরে উপর থেকে ফেলেছে।
সেই কোর্টে সেই প্রসিকিউটর স্যান্ড্রার সেই আলাদা আর একটা সম্পর্কের কথাও তুলে আনে, যেটার কারণেই তাদের মধ্যে বেশিরভাগ ঝগড়া হয়ে থাকে। এছাড়াও স্যান্ড্রা যে স্যামুয়েলের সেই ফেলে রাখা কাজটাকে কমপ্লিট করেছিল, মানে সেই বইটার কথা বলছি, স্যামুয়েল যে কাজটা ছেড়ে দিয়েছিল স্যান্ড্রা সেটাকে কমপ্লিট করেছিল, সেটার কারণেও হয়তো স্যামুয়েলের মনে রাগ আছে এবং স্যামুয়েল হয়তো মনে করছে যে স্যামুয়েলের সম্পূর্ণ খাটনি, তার সম্পূর্ণ ক্রেডিট স্যান্ড্রা নিয়ে নিচ্ছে। তো এত সমস্যা থাকা সত্ত্বেও সেই মানুষটা একটা ডাক্তারকে দেখাচ্ছিল, সে নিজের প্রবলেমটাকে ঠিক করার চেষ্টা করছিল, সে চেয়েছিল যে সম্পর্কটা ঠিক হয়ে যাক এবং কন্ট্রোলটাকে সে রিগেইন করার চেষ্টা করেছিল। তো এই মানুষটা তো সুসাইড তো করতে পারে না। একই সাথে স্যান্ড্রার লেখা কিছু বই নিয়েও সেই প্রসিকিউটর আলোচনা করা শুরু করে। এখন কোর্টে বহু মানুষ তো এই কথাও তোলে যে এখানে ফ্যাক্ট নিয়ে আলোচনা হচ্ছে, লিটারেচার না অবশ্যই। তবে সেই প্রসিকিউটর জানায় যে স্যান্ড্রা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়েই তো গল্পগুলো লেখে। তার প্রথম বই এবং দ্বিতীয় বই যেটা হিট হয়েছিল সেটা তার নিজের মা, নিজের পিতাকে নিয়ে লিখেছিল, এবং তার থার্ড বই, সেই বইয়ের যে মেন প্রোটাগনিস্ট বা যে মেন চরিত্র, তার পার্সোনালিটি নিয়ে সে কথা বলা শুরু করে যে সে কিভাবে আর একটা মানুষকে হত্যা করার চেষ্টা করছিল। আপনারা হয়তো বুঝতে পারছেন যে সেই প্রসিকিউটর এইটা বোঝানোর চেষ্টা করছে যে স্যান্ড্রা তার মনের রাগটা, তার হাজব্যান্ডের প্রতি যে রাগটা রয়েছে না, সেটা তার নোভেলের মাধ্যমে প্রকাশ করেছে। সে হয়তো প্রথম থেকেই তার হাজব্যান্ডকে খুন করার চেষ্টা করছিল, সেটা মুখে তো না বললেও সে তার লেখায় প্রকাশ করেছে। তখন আবার স্যান্ড্রার ডিফেন্সে ভিনসেন্ট কিছু দারুণ কথা বলে ওঠে। আপনারা অথর স্টিফেন কিংসের নাম অনেকেই হয়তো শুনেছেন, তার গল্পের উপর বেস করে বহু সিনেমা বেরিয়েছে যেগুলো আপনারা অনেকেই দেখেছেন। সো সেই স্টিফেন কিং, সে যে অধিকাংশ যে গল্পগুলো লিখেছে সেই হিসাব করলে তো স্টিফেন কিংস একজন মার্ডারার হয়ে যাচ্ছে। তার মানে সে কি খুনি বা সে কি কোনো পাগল ছিল? অবভিয়াসলি না। আপনি একটা ফিকশন, একটা গল্পের সাথে রিয়েল লাইফকে কিভাবে তুলনা করছেন? যাই হোক, এরকম তর্কযুদ্ধে চলতে চলতেই সময় কেটে যায়। কোর্ট এখন বন্ধ হবে, পরের দিন উইকেন্ড, সবাই ছুটি কাটিয়ে আবার নতুন করে কোর্টটা শুরু হবে। ততদিন যেমন নিয়ম চলছিল, অর্থাৎ ছোট ড্যানিয়েলের সাথে কেউ আলাদাভাবে কোনো কথা বলতে পারবে না। তবে ড্যানিয়েল জানায় যে সে কিছু সময়ের জন্য, মানে একটা রাতের জন্য একা থাকতে চায়। সেই কারণে তার মা স্যান্ড্রাকে আলাদা পাঠিয়ে দেওয়া হয়, এবং সেই রাতেই ড্যানিয়েল একটা এক্সপেরিমেন্ট করে তার কুকুরটার উপরে, যার নাম হচ্ছে স্নো। সে তার কুকুরটাকে তার পিতার একটা ওষুধ খাইয়ে দেয় খাবারের সাথে, এবং পরের দিন সেই স্নোপ, সে চরম অসুস্থ, ঠিক মতন উঠতে পারছে না। তবে ড্যানিয়েল জানে যে এখন কি করতে হবে। তারা স্নোপকে যেভাবে হোক জল খাইয়ে তাকে বমি করায়, এবং বমি করার পর স্নোপ একটু সুস্থ অনুভব করছে। তবে ড্যানিয়েল এই কাজটা কেন করলো? একটু আগেই আপনাদের বলেছিলাম প্রায় 6 মাস আগের ঘটনা। স্যান্ড্রা তার উকিলকেও বলেছিল যে প্রায় 6 মাস আগে সে তার স্বামী স্যামুয়েলকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখে। সে বমি করেছিল এবং বমির মধ্যে কিছু ওষুধ ছিল সাদা সাদা। সম্ভবত স্যামুয়েল ওষুধের ওভারডোজ নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তবে ড্যানিয়েল এই কথাটা এতদিন তো বিশ্বাস করতে পারেনি, তবে এখন সে বিশ্বাস করছে। সেই 6 মাস আগেই তার পিতা স্যামুয়েল যে বমি করেছিল, সেই বমিটা সম্ভবত তাদের কুকুর স্নোপ খেয়ে নিয়েছিল, কারণ সেই কুকুরটা থেকেও বমির গন্ধ আসছিল। এবং তার পরের বেশ কিছুদিন তার কুকুরটা অসুস্থ ছিল। তার কুকুরটার অবস্থা ঠিক এরকমই যেমনটা আজকে রয়েছে। কুকুরটার হুঁশ আসার পরে সে প্রচুর পরিমাণে জলপান করছে, ঠিক যেমনটা সে আগেও করেছিল। ড্যানিয়েল এই এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে হ্যাঁ, 6 মাস আগে তার পিতা যে বমিটা করেছিল সেটার মধ্যে সেই ওষুধ ছিল সত্যি। তবে সত্যি কি তার পিতা আত্মহত্যা করেছে? সে তো কনফার্ম যে হ্যাঁ। তবে কিভাবে? এই ঘটনাটা বহুদিন আগের, যখন স্যামুয়েল তার ছোট ছেলেটাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। ড্যানিয়েলের পাশে তার কুকুরটাও ছিল, এবং তখন স্যামুয়েল তার ছেলেকে এমন অদ্ভুত কিছু কথা বলা শুরু করে যেটা ছোট ড্যানিয়েল শোনার জন্য প্রস্তুত ছিল না। সেই কুকুরটাকে তো রাখাই হয়েছিল গার্ড দেওয়ার জন্য, যাতে সে ড্যানিয়েলের দেখাশোনা করে। তবে কুকুরটা যখন থাকবে না, যখন তাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন ড্যানিয়েলকে তো একাই থাকতে হবে। এরকমই একদিন ড্যানিয়েল সম্পূর্ণ একা হয়ে যাবে, তখন সে কি করবে? ড্যানিয়েল তখন তো বুঝতে পারেনি যে তার পিতা এইসব কেন কথা বলছে। তার কুকুরটার বয়স তখন খুবই কম, সে কেনই বা মরে যাবে, সে কেনই বা তাকে একা ছেড়ে চলে যাবে। বাট এখন ড্যানিয়েল রিয়েলাইজ করছে যে তার পিতা কুকুরটার কথা আসলে বলেনি, সে তার নিজের কথা বলার চেষ্টা করেছিল, যে আজকে তার পিতা তার সাথে আছে, তবে সে তো আর থাকবে না পরে। তখন ড্যানিয়েলকে একাই থাকতে হবে। সেই ঝগড়ার দরুন আমরা এটা তো শুনেছি যে ড্যানিয়েলের বেশিরভাগ দেখাশোনা স্যামুয়েলই করতো। স্যামুয়েলই তার ছেলেকে ঘরে পড়াশোনা করাতো, এবং সে যে তার নিজের ছেলেকে ছেড়ে একটা দিন চলে যাবে, এটা সে অনেক আগেই ডিসাইড করে নিয়েছিল। ড্যানিয়েল সেটা তখন না বুঝলেও এখন সে সেটা রিয়েলাইজ করে, এবং সেটা সে কোর্টকে জানায়। আর তারপরে জাজ তার ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। কোনোভাবেই প্রমাণ হয়নি যে স্যান্ড্রা তার স্বামী স্যামুয়েলকে হত্যা করেছে। সেটা একটা কমপ্লিট সুসাইড ছিল, এবং এটার অনেক হার্ড এভিডেন্স তাদের কাছে রয়েছে। স্যামুয়েল যে ওষুধের ওভারডোজ করেছিল, তার ডিপ্রেশন, তার মনের ভেতরে থাকা গিল্ট, এছাড়াও ছোট ড্যানিয়েলের বয়ান নানানভাবে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ, স্যামুয়েল সুসাইডাল ছিল। এবং স্যান্ড্রাকে বেকসুর খালাস করে দেওয়া হয়। একই সাথে ভিনসেন্ট রেনজি, অর্থাৎ তার লয়ার, এটা তার প্রথম জয়। মানে স্যান্ড্রা নিজেও অবাক যে ভিনসেন্ট এর আগে কোনো কেসে জেতেনি, তবে এবার সে ফার্স্ট জিতেছে।
তবে এই ঝামেলায় সব থেকে বেশি খুশি হয়েছে ছোট্ট ড্যানিয়েল, কারণ তার পক্ষে জিনিসগুলো জাজ করা খুবই কঠিন যে সে কার পক্ষ নেবে। দুজনেই তো তার নিজের মা এবং বাবা। সে ইজিলি তো কারোর উপরে আঙ্গুল তুলতে পারে না, বিশেষ করে তার মায়ের উপরে। অবশেষে স্যান্ড্রা ফাইনালি বাড়িতে ফিরে আসে যখন ড্যানিয়েল ঘুমাচ্ছিল। তারপর স্যান্ড্রা চুপচাপ তার নিজের রুমে চলে যায়। সে তাদের সেই পুরনো ছবিটা দেখে যখন তারা লন্ডনে একসাথে কাজ করত, এবং একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে সে শুয়ে পড়ে। এটা কিন্তু তার জয় না আসলে, কারণ স্যান্ড্রা এই কথাটা এর আগেও বলেছে যে তার স্বামী মারা গিয়েছে। এই মুহূর্তে তার দুঃখ করার কথা, সেখানে সে কোর্টে দাঁড়িয়ে নিজেরই স্বামীকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। সে জিততে চায়নি, বরং সে চেয়েছে যে কখন এই জিনিসটা, এই ঝামেলাটা, এই কোর্টের ঝামেলাটা শেষ হবে। আফটার অল স্যান্ড্রা তার স্বামীকে ভালোবাসত, যেটা তাদের রেকর্ডিংয়েও প্রকাশ হয়েছে। বাট কিছু গল্প তো শেষ অবধি টেকে না। আর এটাই হচ্ছে অ্যানাটমি অফ এ ফল সিনেমাটার মেন স্টোরি। মানে জাস্ট একটা মানুষ ব্যালকনি থেকে নিচে পড়ে গেছে এবং সেটা নিয়ে যা জল গড়িয়েছে, সেই কোর্টে সেই খুন বাদে বাকি সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। স্যান্ড্রার চরিত্র, তাদের ভেতরের সম্পর্ক, তাদের শারীরিক সম্পর্ক, A to Z, জাস্ট এটা নির্ধারণ করার জন্য যে স্যামুয়েলের মৃত্যুটা কোনো আত্মহত্যা ছিল নাকি খুন। ওয়েল, এই ছিল স্টোরি। আমি জানি যে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তবে এটা স্টোরিটা একটু ডিফারেন্ট। অবশ্যই এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিওগুলোর তুলনায় সম্পূর্ণ ডিফারেন্ট, এবং আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো মিস্টেক্স হয় কাইন্ডলি ক্ষমা করে দেবেন। কিছু জিজ্ঞেস থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি চাইলে অবশ্যই আমাকে ফেসবুক এবং ইনস্টাতে ফলো করবেন। ফেসবুকে আমি রেগুলার সিনেমা রিলেটেড পোস্ট করে থাকি, কিছু ইনফরমেটিভ জিনিসও শেয়ার করি, কিছু রিভিউজ শেয়ার করি। অ্যান্ড আজকের বকবকুনি আপাতত এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।